I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind's song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied, and all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the wind's like a whetted knife, and all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over. Hi everybody, I am Kanai Dotto and you are watching Katie's World. Let's learn and have fun. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিলেবাসের উপর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের বিষয় হলো জন ম্যাসফিল্ডের লেখা একটি বিখ্যাত কবিতা সি ফেভার। এই কবিতাটি প্রথম প্রকাশ পায় 1902 সালে সল্ট ওয়াটার ব্যালেটস নামে কাব্যগ্রন্থে। চলো প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নিই। জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। অর্থাৎ জন এডওয়ার্ড মেসফিল্ড ছিলেন ইংল্যান্ডের একজন কবি, লেখক এবং পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট মানে কি? পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজকবি। লরিয়েট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লরাস বা লরেল থেকে। তোমরা জানো নিশ্চয় প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় এই লরেল পাতাকে সিম্বল অফ ভিক্টরি হিসেবে দেখা হতো। সেই সময় কেউ যুদ্ধে জয়লাভ করলে বা কোনো খেলায় প্রথম স্থান অধিকার করলে সম্মানস্বরূপ তাকে লরেল পাতা দেওয়া হতো বা লরেল পাতায় তৈরি করে একটা মুকুট তাকে পরানো হতো। ইংল্যান্ডে 1668 সালে প্রথম অফিসিয়ালি পোয়েট লরেট অ্যাপয়েন্টমেন্ট শুরু হয় এবং ইংল্যান্ডের প্রথম পোয়েট লরেট ছিলেন জন ড্রাইডেন। প্রিয় দর্শকেরা, তোমরা কি জানো এই 2020 সালে বর্তমান ইংল্যান্ডের বা ইউনাইটেড কিংডমের পোয়েট লরেটের নাম কি? তোমাদের যদি যেটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো যাই হোক, পরের লাইনে আমরা চলে যাই। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোভেল দ্য মিডনাইট ফগ অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। শিশুদের এই দুটি বইয়ের জন্য তিনি খুব বিখ্যাত। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস। তাহলে কি বলছে দ্য পোয়েম, মানে আমাদের যে আজকের কবিতা সি ফেভার, এই কবিতা সম্বন্ধে বলছে যে এখানে কি প্রকাশ করা হয়েছে? কবির এক্সাইটমেন্ট, উত্তেজনা প্রকাশ করা হয়েছে, যেটা কবি অ্যান্টিসিপেট করছে অফ এ সি ভয়েস। মানে তার একটা প্রত্যাশা, সে একটা সমুদ্র যাত্রা করবে, সে আগাম বুঝতে পারছে, তার একটা প্রত্যাশা আছে, তার ফলে সে যে উত্তেজনা অনুভব করছে সেই উত্তেজনাই এই কবিতায় প্রকাশ করা হয়েছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। আর এখানে যে বর্ণনা করা হয়েছে, সমুদ্রের যে চিত্র তুলে ধরা হয়েছে, সেটা মানুষের যে শাশ্বত ইচ্ছা। কিসের ইচ্ছা? টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির যে ঐশ্বর্যকে যে খোঁজার নেশা, সেই নেশাটাকে এখানে প্রকাশ করা হয়েছে। এখানে আমরা সি ফেভার কবিতাটির টাইটেল সম্বন্ধে একটু জেনে নেব। সি ফেভার মানে কি? ফেভার মানে আমরা জানি জ্বর, তাহলে সি ফেভার মানে সমুদ্র জ্বর। তাহলে কি এখানে বলতে যাচ্ছে যে সমুদ্রের জ্বর এসেছে? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই 2019 সালে যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, তখন আমরা সংবাদপত্রের মাঝে মাঝে একটি খবর দেখতাম যে গোটা শহর ক্রিকেট জ্বরে ভুগছে বা ভাসছে। তার মানে কি বলতে চেয়েছে ওই সংবাদপত্রগুলোতে? বলতে চেয়েছে যে এভরিবডি ইন দ্য সিটি আর ভেরি এক্সাইটেড অ্যান্ড প্যাশনেট টু ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচেস ইন দ্য টেলিভিশন। ট্রামে, বাসে, সব জায়গায় শুধু একটাই আলোচনার বিষয়, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। একইভাবে এখানে
কবি জন ম্যাসফিল্ড একটা ব্যাকুলতা অনুভব করছেন যে তিনি আবার কবে সমুদ্রযাত্রা করবেন। ইট এক্সপ্রেসেস হিজ প্যাশনেট ডিজায়ার টু ট্রাভেল অন দ্য সি টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে এই কবিতাটার টাইটেল। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই। কবি জন ম্যাসফিল্ড ভিক্টোরিয়ান স্পিরিট দ্বারা খুবই ইনফ্লুয়েন্স ছিলেন। এখন আমাদের জানতে হবে ভিক্টোরিয়ান স্পিরিট কি। 1837 সাল থেকে 1901 সাল পর্যন্ত ইংরেজি সাহিত্যকে বলা হয় ভিক্টোরিয়ান এরা। সেই সময় ইংল্যান্ডের শাসক ছিলেন কুইন ভিক্টোরিয়া। মানুষ সের মধ্যে সেই সময় অচেনাকে চেনা, অজানাকে জানার একটা নেশা পড়ে গিয়েছিল। মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, সমুদ্রযাত্রা করছে, নতুন নতুন দেশ আবিষ্কার করছে। ভিক্টোরিয়ান স্পিরিট মানে থেমে না থাকা, চলতেই থাকা, চলতেই থাকা। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এটাই হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিট। আর এই স্পিরিটটাই আমাদের আজকের যে কবিতা সি ফিভারের মধ্যে আমরা সেটা দেখতে পাই। এবার আমরা কবিতাটির লাইন বাই লাইন মানে জেনে নেব। কবি সমুদ্রযাত্রায় যেতে চান এবং এই সমুদ্রযাত্রা করার জন্য তার কি কি লাগবে, কি কি প্রয়োজন, সেই কথাগুলি তিনি এই কবিতার মধ্যে বলছেন কোয়াট্রেনের মাধ্যমে। কোয়াট্রেন কেন বলছি আমি? এই কবিতার প্রতিটি স্ট্যান্ডায় 4টি করে লাইন আছে, তাই প্রত্যেকটা স্ট্যান্ডাকে বলা হয় কোয়াট্রেন। মোট কোয়াট্রেনের সঙ্গে 3টি, 3 4 12, তাহলে মোট লাইনের সঙ্গে হচ্ছে 12 লাইনের কবিতা হচ্ছে এই সি ফেভার। তাহলে চলো দেরি না করে কবিতাটা পাঠ করি। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. I must go down to the seas again. হ্যাঁ, আমি অবশ্যই যাব, আবার যাব সমুদ্রযাত্রায়। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন সমুদ্রে এবং আকাশে। দেখো এখানে মাস্ট এবং এগেইন শব্দটির দিকে লক্ষ্য রাখো। এই দুটো শব্দের দ্বারা বোঝানো হচ্ছে যে এই প্রথম কবি সমুদ্রযাত্রায় যাচ্ছেন না, এর আগেও কবি অনেকবার সমুদ্রযাত্রা করেছেন। এক্ষেত্রে আমি জন ম্যাসফিল্ডের একটু জীবনী, তার ছোটবেলার একটু জীবনী আমি বলতে চাই। জন ম্যাসফিল্ড খুব ছোটবেলায়, মাত্র 6 বছর বয়সে তার পিতামাতাকে হারান। তিনি মানুষ হন তার আন্টির কাছে। তিনি ছোট থেকে খুব পড়াশোনা করতে ভালোবাসতেন, কিন্তু তার আন্টি সেটা পছন্দ করতেন না। তো তার যে পড়াশোনার প্রতি যে টান, এটা কমানোর জন্য তিনি ঠিক করেন যে তিনি নাবিক হবেন। সেই জন্য তিনি যোগ দেন HMS কনওয়ে বলে একটি জাহাজে শিক্ষানবিশ হিসাবে। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন তার হাতে অনেক সময়। তিনি সেই জাহাজের অন্যান্য নাবিকদের কাছ থেকে তাদের যে সমুদ্র যাত্রার যে অভিজ্ঞতা সেটা শুনতেন, তিনি অনেক বই পড়তেন। এ থেকে তার সাহিত্যের প্রতি ভালোবাসা এবং সমুদ্রের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে তিনি বড় হয়ে যখন চিলিতে যান সমুদ্রযাত্রায়, কিন্তু তার সেই প্রথম সমুদ্রযাত্রা কিন্তু সুখের হয়নি। তিনি সেখানে গিয়ে অসুস্থ হয়ে যান এবং বাড়িতে ফিরে আসেন। তবে দীর্ঘকাল বাড়িতে থাকেন, সাহিত্য চর্চায় মন দেন, কিন্তু হঠাৎ তার মনে আবার সমুদ্রের প্রতি ব্যাকুলতা তৈরি হয়। সাংসারিক জীবন আর তার ভালো লাগে না। তার মনে হয় যে সমুদ্রেও ঢেউ আছে, সেই ঢেউয়ের উত্থান পতন আছে এই সাংসারিক জীবনের মতন, কিন্তু সেই সমুদ্রের যে ঢেউ, তার যে উত্থান পতন, সেটা ফুল অফ সিম্পলিসিটি। সাংসারিক জীবনের যে কমপ্লেক্সিটি সেটা তার মধ্যে নেই। সেই জন্য তিনি চাচ্ছেন যে তিনি আবার সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়বেন, বিশ্ব দর্শনে বেরিয়ে পড়বেন। And all I ask is a tall ship and a star to steer her by. তাহলে এই সমুদ্রযাত্রা করতে গেলে তার কি প্রয়োজন? বলছে অল আই আস্ক, আমি শুধু চাই, কিচ্ছু লাগবে না, শুধু চাই। কি চাই? এ টল শিপ, একটি লম্বা জাহাজ। তো লম্বা বলতে এখানে কি বোঝাচ্ছে? লম্বা বলতে বোঝাচ্ছে এ স্টেবল অ্যান্ড ওয়েল ইকুইপড শিপ। তিনি লং জার্নিতে বের হবেন, সেই জন্য তার একটা শক্তপোক্ত বড়সড় সরঞ্জামে ভর্তি একটি জাহাজ চাই। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, একটি নক্ষত্র দরকার। কোন নক্ষত্র? তোমরা নিশ্চয়ই জানো যে প্রাচীনকালে ধ্রুবতারা বা পোল স্টার কে সামনে রেখে নাবিকেরা সমুদ্র জাহাজ করত। ওই স্টার কি করতো? তাদের দিক নির্ণয়ে সাহায্য করতো। তো এখানে সেই স্টারের কথা বলা হচ্ছে যে সেই পোল স্টার কি করবে?
তাকে স্টিয়ার করতে সাহায্য করবে। স্টিয়ার হার বলতে এখানে বোঝাচ্ছে শিপকে, এখানে শিপকে পার্সনিফাই করা হয়েছে। দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস সেকিং অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। তাহলে কবি আরও কিছু চাইছেন। কি চাইছেন? দ্য হুইলস কিক মানে চাকার ধাক্কা, দ্য উইন্ড সং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং সাদা পালের ঝাঁকুনি। হুইলস কিক বলতে বোঝাচ্ছে যে চাকার ধাক্কা। অ্যাকচুয়ালি জাহাজে কিন্তু চাকা থাকে না, থাকে প্রোপেলার। প্রোপেলার যখন স্টার্ট হয় তখন জল কাটে, প্রোপেলার এক ধরনের পাখা, ওটা যখন ঘোরে তখন কি হয়, জাহাজটাকে সামনে জল কেটে সামনে আগিয়ে নিয়ে যায়, তখন জাহাজে একটা ধাক্কা লাগে। যখন টার্বুলেন্ট সিতে জাহাজ চলে তখন একটা ঝাঁকুনি আসে। তো কবি সেই ঝাঁকুনিটাকে ফিল করতে চাচ্ছে। দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং বাতাসের গান, মানে যে ফেভারেবল উইন্ড চাচ্ছেন কবি, সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত যে বাতাস, সেই বাতাস তিনি চাচ্ছেন। এটা কোনো ঝোড়ো বাতাস কিন্তু চাচ্ছেন না, যে ঝড় হবে সেটা কিন্তু তিনি চাচ্ছেন। আর কি চাচ্ছেন? হোয়াইট সেল শেকিং, এবং সেই বাতাসে কি হবে, যে পালতোলা নৌকার যে পাল তার পালগুলো নড়বে, সাদা পালগুলো নড়বে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। আর কি চাচ্ছে? যে গ্রে মিস্ট ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের মুখের মধ্যে। সিজ ফেস বলছে, দেখো এর আগে বলেছি যে এই কবিতায় পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। এর আগে দিলাম লোনলি সি, আর এখানে দেখছো ফেস। এগুলো সব হিউম্যান কোয়ালিটিস ইজ অ্যাট্রিবিউটেড টু সি, একে বলা হয় পার্সনিফিকেশন। তো বলছে যে সমুদ্রের মুখে কি থাকবে? ধূসর কুয়াশা থাকবে, আর কি থাকবে? গ্রে ডন ব্রেকিং, ধূসর ভোরবেলা হবে। তার মানে কবি বলতে চাচ্ছেন যে তিনি ভোরবেলা তার যে এই জার্নি, সেই জার্নি তিনি স্টার্ট করতে চান। তো এখানে মাধ্যমিকে দুটো প্রশ্ন পরীক্ষায় খুবই আসে এই ফার্স্ট কোয়ার্টেন থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু টেক ফর দ্য সি ভয়েস? তো তার উত্তরটা হয়, দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড স্টার ফর হিজ সি ভয়েস। আর সেকেন্ড কোশ্চেন হয়, হোয়েন ডাজ দ্য পোয়েট উইশ টু গো ফর দ্য সিজ? উত্তরটা হয়, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট দ্য ব্রেক অফ ডন। এই দুটো প্রশ্ন এই প্রথম কোয়ার্টেন থেকে খুবই আসে। এবার সেকেন্ড কোয়ার্টেন, I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. তো কবি বলছে আবার যে I must go down to the seas again, আমাকে অবশ্যই সমুদ্রযাত্রা যেতে হবে। কেন? Why? For the call of the running tide is a wild call and a clear call. বলছে এই যে রানিং টাইড, এই যে ছুটন্ত যে জোয়ার ভাটা, তার যে ডাক, যেন কবির মনে হচ্ছে সে জোয়ার ভাটা সমুদ্র থেকে ডাকছে। আসলে কি ডাকছে তা নয়। আমাদের যদি কোনো কিছুর প্রতি প্যাশন থাকে তাহলে যেন মনে হয় যে সে আমাদের ডাকছে। যেমন কেউ খেলতে ভালোবাসে, তাকে যেন মনে হয় মাঠ সবসময় ডাকছে। কেউ পাহাড়ে ঘুরতে ভালোবাসে, যেন মনে হচ্ছে পাহাড় থেকে হাতছানি দিচ্ছে। তো কবি এখানে সেই অনুভূতি ফিল করছেন, সেই জিনিসটাই বলছেন, যেন মনে হচ্ছে সমুদ্রটাকে ডাকছে, ঢেউগুলো যেন তাকে মনে হচ্ছে ডাকছে। তার কাছে ডাকটা একটা ওয়াইল্ড কল, মানে একটা অদম্য ডাক, যেটাকে রিজেক্ট করা যায় না। কবি বাধ্য হচ্ছেন তার সেই ডাকে সাড়া দিতে। And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. আর আমি যেটা চাই, আবার বলছি দেখো, অল আই আক্স, এই যে আমরা প্রথম কোয়ার্টেনও দেখলাম, অ্যান্ড অল আই আক্স, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এই দুটো লাইন আবার পরের স্ট্যাঞ্জা বা পরের কোয়ার্টেনও আবার দিয়েছে। এই ধরনের জিনিসকে বলা হয় অ্যানাফোরা। এটা একটা লিটারেরি ডিভাইস, যে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে একই শব্দ বা শব্দগুচ্ছের বারবার উল্লেখ থাকবে। এই ধরনের জিনিসকে বলা হয় অ্যানাফোরা। আমরা এখানে এই অ্যানাফোরাটা দেখতে পাচ্ছি যে অল আই আক্স ইজ এ উইন্ডি ডে উইথ এ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যে আমরা কি চাই? একটা বাতাসে দিন চাই, একটা ফেভারেবল উইন্ড চাই, সুন্দর বাতাস চাই। আর কি থাকবে? আকাশে ফ্লাইং ক্লাউডস থাকবে, আকাশে মেঘ ঘোরাফেরা করবে, মেঘ উড়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে বলতে যখন জাহাজ চলে, জাহাজ সমুদ্রের ঢেউকে কেটে কেটে যায়, তখন চারিদিকে জলগুলো ছিটে যায়, এটাকে বলা হয় ফ্লাং স্প্রে। আর ব্লোন
মানে হচ্ছে সমুদ্রের যে ফেনা রাশি, সেই ফেনা রাশিকে এখানে বলা হয়েছে ব্লোন স্পুম। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর আকাশ কি চায়, যে শঙ্খচিল, সেই শঙ্খচিলের চিৎকার শুনতে চায়। তো এখানে কবি খুব সুন্দর ইমেজের ইউজ করা হয়েছে। যখন আমরা এই লাইনটা পড়বো তখন মনে হবে যেন আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। আমাদের যে 5 সেন্স, সেই সেন্সগুলোকে যেন এই দুটো লাইন ছুঁয়ে যাচ্ছে, যেন আমরা দেখতে পাচ্ছি, অনুভব করছি যে সমুদ্রের জল আমাদের গায়ে এসে লাগছে, যেন মনে হচ্ছে আমরা শঙ্খচিলের আওয়াজ কানে শুনতে পাচ্ছি, যেন মনে হচ্ছে সমুদ্রের ফেনাগুলো আমাদের পায়ে এসে লাগছে। তো সুন্দর ইমেজের ব্যবহার এই লাইনটাতে কবি করেছেন। এরপর আমরা চলে যাব থার্ড কোয়ার্টারে। I must go down to the seas again, to the vagrant gypsy life, to the girls' way and the hole's way, where the winds like a whetted knife. আবারও একই কথা, আবারও এনাফোরা, যে আমি অবশ্যই যাব, আবার সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। কোথায় যাব? ভবঘুরে যাযাবরের জীবনে। অর্থাৎ কবির কোনো নির্দিষ্ট যাওয়ার জায়গা নেই, তিনি যেদিক দুচোখ যায় সেদিকে যেতে চান। কোথায়? টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, মানে ওই যে শঙ্খচিল আর যে তিমি মাছ যেদিকে যে যায় সেদিকে যাবে। তারা কোথায় যায়? অ্যাকচুয়ালি তাদের এই সমুদ্র, বিশাল সমুদ্র, তারা কোথায় যায় কেউ জানে না। তো কবিও জানে না সে কোথায় যাবে। সে বিশ্ব জয় করতে বেরিয়ে যাবে, যা তার যেখানে ইচ্ছে সে সেখানে যাবে, কোনো নির্দিষ্ট তার যাওয়ার জায়গা নেই। আর কোথায় যেতে হচ্ছে? হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস এতটা ঠান্ডা হবে যেন মনে হচ্ছে চাকু দিয়ে যখন কাটে যেমন ব্যথা লাগে, তো বাতাসটাও ঠিক ততটাই ঠান্ডা হবে। যেমন প্রচণ্ড শীতকালে আমরা যখন বাইরে বের হই তখন দেখবে যে চিনচিনে বাতাস আমরা বলি, তো সেটাকে বলা হয়েছে, সেটাকে তুলনা করা হয়েছে এখানে বাতাসটাকে হোয়েটেড নাইফের সঙ্গে। তো কবি সেখানে যেতে চান, তার মানে যেখানে আর 5টা সাধারণ লোক যেতে চায় না, কবি সেরকম জায়গাতেই যেতে চায়। And all I ask is a merry yearn from a laughing pillow rover, and a quiet sleep and sweet dream when the long trick's over. আবারও বলছে all I ask, মানে আমি আরও চাই। কি চাই? তিনি আরও চান যে মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফিলো রোভার, মানে একটি আনন্দের গল্প শুনতে চান তার যে সহনাবিক থাকবে তাদের কাছ থেকে। অ্যাকম্পানিং সেলারকে বলা হয় ফেলো রোভার। তো তিনি তার কাছ থেকে গল্প শুনতে চান, এবং কি চান? অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। আর কি চান? একটা ঘুম এবং ভালো একটা স্বপ্ন দেখতে চান যখন তার এই জার্নিটা শেষ হয়ে যাবে, এই লং ট্রিক্স শেষ হয়ে যাবে। এখানে ট্রিক শব্দটি একটি অ্যাম্বিগুয়াস মিনিং আছে, দু রকমের মিনিং হতে পারে। ট্রিক বলতে এমনি সাধারণত বোঝায় যে সমুদ্রে যে জাহাজগুলো যায় তাদের যে কর্মীরা থাকে, তাদের একটা নিয়ম থাকে, তাদের যে ওয়াচ করতে হয় জাহাজের উপর উঠে, তার নিয়মটা হচ্ছে যে 4 ঘন্টা করে তাদের ডিউটি পড়ে। 4 ঘন্টার ডিউটি, 8 ঘন্টার রেস্ট, আবার 4 ঘন্টার ডিউটি। তো হয়তো কবি বলতে চেয়েছেন যে ওই যে 4 ঘন্টার ডিউটি দেওয়ার পর তার যে ট্রিকটা শেষ হবে তারপরে সে হয়তো ঘুমোতে চান। কিন্তু আবার অনেকে বলে যে না, এখানে ট্রিক বলতে সেই জার্নির কথা বলা হচ্ছে, এখানে ট্রিক বলতে মানুষের যে জীবনকাল সেটাকে বলেছে। অর্থাৎ যে এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে, সমুদ্রের সঙ্গে মানুষের জীবনের তুলনা করা হয়েছে, সমুদ্র যাত্রার সঙ্গে মানুষের জীবনের যে আমাদের যে সময়কাল সেটাকে তুলনা করা হয়েছে। তো কবির মৃত্যুর পর যে লং ট্রিক্স ওভার, মানে কবির যে জীবনকাল শেষ হবে তারপর সে কি যাচ্ছে? একটা কোয়াইট স্লিপ, তার মানে মৃত্যু যাচ্ছে সে, এবং একটা আরামের সে পরবর্তী জীবন, স্বর্গ হোক বা যাই হোক, সেখানে সে একটা ভালো সময় কাটাতে যাচ্ছেন। আবার এরকমও হতে পারে যে লং ট্রিক্স ওভার বলতে যে সমুদ্রযাত্রা গোটাটাই শেষ হয়ে গেল, তারপরে বাড়ি ফিরে আসলো, বাড়ি ফিরে আসে সে একটা ভালো ঘুম চাচ্ছেন এবং স্বপ্ন দেখতে যাচ্ছেন, তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো তিনি রোমন্থন করতে যাচ্ছেন, সেটা হতে পারে। তো এই জায়গাটাই আমরা আজকে শেষ করব আমাদের আজকের কবিতা দ্য সি ফেভার। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করবে এবং নিচে কমেন্ট করে জানাবে যে মাধ্যমিকের সিলেবাসের উপর তোমরা এরপরে কোন প্রোজ বা পোয়েট্রি আগে পেতে চাও, বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে।